ওয়েলকাম টু চঞ্চল স্যারস ফিজিক্স ফার্স্ট ক্লাস। আজ আমরা দশম শ্রেণীর তাপের ঘটনাসমূহ এই চ্যাপ্টারটি সম্বন্ধে কিছু জানব। তোমরা জানো যে তাপ প্রয়োগ করলে বস্তু উত্তপ্ত হয় এবং তাপ অপসারিত করলে বস্তু শীতল হয়। এছাড়াও তাপের প্রয়োগে বা তাপের অপসারণে আরেকটি জিনিস হয়। কি হয় সেটা হয় তাপ প্রয়োগে বস্তু প্রসারিত হয় এবং তাপ অপসারণ করলে বস্তু সংকুচিত হয়, অর্থাৎ সংকোচন ও প্রসারণও হয়। তো দেখো, তোমরা সবাই অনেকেই হয়তো লক্ষ্য করেছো যে রেল লাইনে জোরের মুখে ফাঁক রাখা হয় কেন? যখন রেল লাইন উত্তপ্ত হয়ে যায়, রেল লাইনের উপর দিয়ে যখন ট্রেন দ্রুত গতিতে ছুটে যায়, সেই সময় উত্তপ্ত হয়ে সেটি প্রসারিত হয় রেল লাইন বেঁকে উপরের দিকে উঠে যেতে পারে, তার ফলে একটা দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়াও আগেকার দিনে গরুর গাড়ি কাঠের চাকা হতো, আর সেই কাঠের চাকার উপর লোহার বের পরানো হতো। তো কিভাবে এটা শক্তভাবে এঁটে যেত? এটা যখন ওই কাঠের চাকাটার থেকে কিছুটা ছোট ব্যাসার্ধের একটি লোহার বের নেওয়া হতো, ওই লোহার বেরটিকে কী করা হতো? উত্তপ্ত করা হতো এবং ওই উত্তপ্ত বেরটিকে কাঠের চাকার উপর লাগিয়ে দেওয়া হতো। এবার যত ঠান্ডা হতো ওই লোহার বেরটি তত সংকুচিত হয়ে কাঠের চাকার উপর খুব জোরে শক্তভাবে কিন্তু এঁটে যেত। এখন অবশ্য ওসব দেখা যায় না। এছাড়াও তোমরা লক্ষ্য করবে যে কাঁচের বোতলে যদি কোনো ধাতব ছিপি থাকে, সেটা যদি কোনো কারণে আটকে যায়, তাহলে ওটা খোলার জন্য কি করা হয়? যে কাঁচের ছিপিটিকে উত্তপ্ত করা হয়। তো এইভাবে তোমরা বিভিন্ন জায়গায় যে তাপের প্রয়োগে বা তাপের অপসারণে বস্তু সংকোচন বা প্রসারণ হয়, এটা তোমরা লক্ষ্য করেছো। তো এর কিছু ব্যবহারিক আমরা প্রয়োগ দেখে নেব। তো প্রথম তো আমরা বলেই দিয়েছি 1 নম্বরে কাঁচের মুখে ধাতব ছিপি। 2 নম্বর যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা বলছে কি দ্বিধাতব পাত। এই দ্বিধাতব পাতের আমাদের বহু জায়গায় ব্যবহার হয়। রেফ্রিজারেটর, গিজার, ইস্ত্রি ইত্যাদি বিভিন্ন জায়গায় দ্বিধাতব পাত ব্যবহার করা হয়। কি দ্বিধাতব পাতটা আগে জানতে হবে কী জিনিস। বলছে একই দৈর্ঘ্য প্রস্থের দুটি ভিন্ন ধাতুর পাত নিয়ে রিভেট করলে, রিভেট অর্থাৎ যেটাকে আমরা বাংলায় রিপিট বলি, সেই রিপিট করলে দ্বিধাতব পাত তৈরি হয়। তাহলে দুটি ভিন্ন ধাতুর কিন্তু দুটি দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু সমান হতে হবে। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, দেখো, একটি পিতল এবং একটি লোহার তৈরি দ্বিধাতব পাত। এটাকে ঘরের উষ্ণতায় যখন আছে, এটা কি আছে? এটা সমান আছে। এবার যখনই আমরা এটাকে বার্নারের সাহায্যে উত্তপ্ত করছি, দেখা যাচ্ছে যে পাতটি কিন্তু বেঁকে গেছে। তো এখানে দেখা যাচ্ছে যে লোহার পাতটি ভিতরের দিকে এবং পিতলের পাতটি বাইরের দিকে আছে। তো এরকম হওয়ার কারণ কি? এরকম হওয়ার কারণ হলো যে একই উষ্ণতা বৃদ্ধিতে বিভিন্ন কঠিন পদার্থের প্রসারণ কিন্তু বিভিন্ন হয়। তো এই ঘটনা থেকে তোমরা সহজেই বুঝতে পারছো যে এই দ্বিধাতব পাত ব্যবহার করে আমরা নানা রকমের জিনিস তৈরি করতে পারি, যেমন অগ্নিসংকেত যন্ত্র বা ফায়ার অ্যালার্ম, থার্মোস্ট্যাট ইত্যাদি। এগুলো কি হয় যে কখনো গরম, যদি ধরো কোথাও আগুন লেগে যায়, আগুন লাগলে কি হবে? পাতটি বেঁকে যে ধরো কোনো বর্তনীটা কী করবে? সংযোগ করবে। তার ফলে বর্তনী সংযোগ হলে কি হবে? বর্তনী সংযোগ হলেই অ্যালার্ম বাজবে। আবার অনেক ক্ষেত্রে থার্মোস্ট্যাট, ধরো ফ্রিজে একটা নির্দিষ্ট উষ্ণতায় ঠান্ডা হওয়ার পর কি হবে? অটো কাট, যে আর ঠান্ডা হবে না, তখন দেখবে কোনো কারেন্ট আর খরচ হচ্ছে না। তারপরে আবার যখন অল্প অল্প করে উত্তপ্ত হবে, আবার তখন কি হবে? পাতটি আস্তে আস্তে সোজা হয়ে যাবে, তখন কিন্তু আবার বর্তনী যুক্ত হবে। এছাড়া যে ইলেকট্রিক ইস্ত্রি দেখেছো, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত উত্তপ্ত হয়, তারপরেই কি হয়? অটোমেটিক কাট হয়ে যায়, আর নূতন করে উত্তপ্ত হয় না। তাহলে এগুলো হচ্ছে থার্মোস্ট্যাটের ব্যবহার। এবারে আমরা এইমাত্র যে দেখলাম যে প্রসারণ হয়, তো প্রসারিত তো হচ্ছে, কিন্তু কতটা প্রসারিত হচ্ছে সেটা আমরা জানবো কিভাবে? দেখা যাক কি কি এই প্রসারণটা কি কি বিষয়ের উপর নির্ভর করে। তো ধরে নেওয়া হচ্ছে এখানে T1 ডিগ্রি সি উষ্ণতায় একটি দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে L1। ওই দণ্ডটিকে T2 ডিগ্রি সি পর্যন্ত উত্তপ্ত করলে দণ্ডটির দৈর্ঘ্য হলো L2।
তাহলে দৈর্ঘ্যের বৃদ্ধি কত? L2 মাইনাস L1। এই L2 মাইনাস L1 অর্থাৎ দৈর্ঘ্যের যে প্রসারণ বা রৈখিক প্রসারণ হচ্ছে, এই রৈখিক প্রসারণটা বিভিন্ন জিনিসের উপর নির্ভর করছে। এটা ফার্স্ট, প্রাথমিক দৈর্ঘ্য L1 এর সমানুপাতিক, মানে প্রাথমিক দৈর্ঘ্য যত বেশি হবে এই দৈর্ঘ্যের বৃদ্ধিটা তত বেশি হবে। উষ্ণতা বৃদ্ধির সমানুপাতিক, উষ্ণতা যত বাড়ানো হবে এই দৈর্ঘ্যের প্রসারণটা অবশ্যই বেশি হবে। উপাদান ও প্রকৃতির উপর নির্ভর করে, এইমাত্র দেখলে পিতল আর লোহার কিন্তু রৈখিক প্রসারণ সমান হয়নি, অর্থাৎ অবশ্যই মোট রৈখিক প্রসারণ উপাদান ও প্রকৃতির উপর নির্ভর করে। তাহলে দেখো L2 মাইনাস L1 সমানুপাতিক, আমরা L1 ধরতে পারি, এটা প্রাথমিক দৈর্ঘ্যের সমানুপাতিক। এবার L2 মাইনাস L1 সমানুপাতিক T2 মাইনাস T1। এবার সবই যখন পরিবর্তনশীল যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী L2 মাইনাস L1 সমানুপাতিক L1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে এই সমানুপাতিককে সমান করতে গেলে একটা ধ্রুবক দিয়ে গুণ করব, এখানে ধ্রুবক নেওয়া হয়েছে আলফা। তাহলে L2 মাইনাস L1 সমান আলফা ইন্টু L1 T2 মাইনাস T1। এই আলফাটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, যা পদার্থের উপাদানের উপর নির্ভর করে। তাহলে আলফা সমান কি লেখা যায়? আলফা সমান লেখা যায় L2 মাইনাস L1 ইন্টু L1 T2 মাইনাস T1। তাহলে দেখো L2 মাইনাস L1টা কি? দৈর্ঘ্যের পরিবর্তন। L1টা কি? প্রাথমিক দৈর্ঘ্য গুণিত উষ্ণতার পরিবর্তন। আলফা সমান L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। এখানে দেখো যদি L1 সমান 1 এবং T2 মাইনাস T1 সমান 1 হয়, তাহলে আলফা সমান অবশ্যই হয়ে যাবে কি? L2 মাইনাস L1। তাহলে নিচেরটা L1 সমান 1, T2 মাইনাস T1টা 1। তাহলে একক প্রাথমিক দৈর্ঘ্য, একক উষ্ণতার পরিবর্তন যদি হয়, তাহলে যে দৈর্ঘ্যের পরিবর্তন হবে সেটাই হয়ে যাবে আলফা। তাহলে এইভাবে আমরা আলফার কী করতে পারি? সংজ্ঞাটা খাড়া করতে পারি। দেখো প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য, অর্থাৎ একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ ঘটে তাকে ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। তাহলে সংজ্ঞাটা বুঝতে পারলে কীভাবে সংজ্ঞাটা এলো। তাহলে এবার আমরা আলফার একক দেখব। আলফার একক কি? আলফার একক দেখো দৈর্ঘ্যের একক বাই দৈর্ঘ্যের একক ইন্টু উষ্ণতার একক। তাহলে এর থেকে বলা যাচ্ছে যে আলফার কিন্তু একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভরশীল নয়। কেন? দৈর্ঘ্যের একক এখানে কেটে যাচ্ছে, শুধু পড়ে থাকছে উষ্ণতার একক। তাহলে আলফা সমান হয়ে গেল 1 বাই উষ্ণতার একক। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন পড়তে পারে যে প্রমাণ করো যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না। তাহলে এর একক কী হবে? সিজিএস একক হবে ডিগ্রি সি ইনভার্স। এসআই একক কী হবে? কেলভিন ইনভার্স। এবারে আমরা দেখতে হবে যে সেন্টিগ্রেডেও ফারেনহাইট স্কেলে এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যে মান, এটা কিভাবে নির্ভরশীল। আমরা জানি যে সি স্কেলের যে পার্ট সেটা হয়ে যায় কি 9/5 এফ স্কেলের পার্ট, তার 9/5 গুণ। তাহলে আলফা সি সমান হয়ে যাবে 9/5 আলফা এফ। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মতো একই রকম ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, যদি একটা T1-এ ক্ষেত্রফল থাকে S1 এবং T2-তে থাকে S2, তাহলে বিটা সমান লেখা যায় S2 মাইনাস S1 বাই S1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে বিটার মানও কিন্তু একই রকমভাবে আলফার মানের মতোই নির্ণয় করা যায় এবং এককও আলফার এককের সঙ্গে সমতুল্য বা সমান ক্ষেত্রে। আয়তন প্রসারণ গুণাঙ্ক একই জিনিস, কেন আয়তন প্রসারণ গুণাঙ্ককে গামা দিয়ে প্রকাশ করা যায়। গামা সমান V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে এই আলফা, বিটা, গামা অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক, এই তিনটে গুণাঙ্কের মধ্যে সম্পর্ক হলো আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। তা লিখতে পারি যে বিটা সমান 2 আলফা এবং গামা সমান 3 আলফা। এখন আমাদের দেখতে হবে যে
একটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 0.00012 ডিগ্রি সি ইনভার্স বা 12 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সি। তাহলে এক্ষেত্রে কি উত্তর হবে দেখো, এটা লোহার বদলে পিতল বা তামাও বলে দিতে পারতো। কি হবে যে 1 মিটার দীর্ঘ লোহার দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সি বৃদ্ধি করা হলে উহার দৈর্ঘ্য বৃদ্ধি হবে 0.00012 মিটার বা 12 ইন্টু 10⁻⁻6 মিটার। তাহলে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা লোহার পরিবর্তে পিতল বা তামার বিভিন্ন ভ্যালু নিয়েও কিন্তু এটা পড়তে পারো। এবার আমরা আসছি তরলের তাপীয় প্রসারণ। তো তরলের তাপীয় প্রসারণ দেখার সময় আমাদের একটা নতুন জিনিস খেয়াল করতে হবে যে তরলকে কিন্তু সরাসরি উত্তপ্ত করা যায় না। তরলকে একটি পাত্রে রাখা হয়, তারপরেই সেই পাত্র সহ তরলকে উত্তপ্ত করতে হয়। এখানে একটা ছবি আছে দেখো, একটা ফ্লাক্সের মধ্যে কিছুটা তরল নেওয়া হয়েছে এবং এই ফ্লাক্সের মধ্যে একটা নল রাখা হয়েছে, খুব সরু নল। এই সরু নল বরাবর এই ধরে নিচ্ছি এই তরল স্তরটি এ দাগ অবধি আছে সাধারণ উষ্ণতায়। এরপর যখন এই তরলটিকে উত্তপ্ত করা হবে দেখা যাবে যে তরল স্তরটি হঠাৎ বি দাগ অবধি নেমে এসেছে। তারপর আরও উত্তপ্ত করলে এই লেভেলটি বি দাগ থেকে সি দাগ পর্যন্ত গেল। তো এরকম হঠাৎ করে কমে আবার কেন বৃদ্ধি পেল? তো এটার কারণ হচ্ছে তরল এবং কঠিনের মধ্যে কঠিনের তাপীয় প্রসারণের মান কিন্তু অনেকটাই বেশি, অর্থাৎ তাপ পরিবহন ক্ষমতা বেশি বলে এটা অনেক দ্রুত গতিতে তাপ নিয়ে এটা বৃদ্ধি পেয়েছে। তার তুলনায় জল অনেক পরে তাপ গ্রহণ করে এর প্রসারণ শুরু হয়েছে। তাহলে প্রথমে কি হলো, প্রথমে তরল কিন্তু তাপটা গ্রহণ করতে পারেনি, তখন কাঁচের পাত্রটা তাপ গ্রহণ করে কিছুটা বৃদ্ধি পেয়েছে। তাহলে পাত্রের যদি আয়তন বৃদ্ধি পায় তাহলে কি হবে, জলস্তরটা কিছুটা নেমে যাবে, বিদাগ অবধি আসবে। তারপর যখন ধীরে ধীরে আরও উত্তপ্ত করা হচ্ছে তখন তরল স্তরটা কিন্তু সি দাগ অবধি পৌঁছাবে। তাহলে এখন যদি আমরা এই যে এ থেকে বি দাগ অবধি নেমে যাওয়াটা না লক্ষ্য করি তাহলে তরল স্তরটা কতটা বেড়েছে বলে মনে হবে, এ থেকে সি দাগ অবধি। কিন্তু অরিজিনালি তরল স্তরটা কিন্তু এ থেকে সি দাগ অবধি বৃদ্ধি পায়নি। তরল স্তরটা প্রকৃতভাবে বি থেকে সি দাগ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তাহলে এ থেকে যে সি এটা হচ্ছে কি তরলের আপাত প্রসারণ এবং বি থেকে সি এটা তরলের প্রকৃত প্রসারণ। তাহলে আমরা প্রকৃত প্রসারণ সমান লিখতে পারি তরলের আপাত প্রসারণ যুক্ত পাত্রের প্রসারণ। তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা কি লেখা যাবে, প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো তরলের প্রতি একক আয়তনে যে প্রকৃত প্রসারণ হয় তাকে ওই তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলা হয়। ইয়াকে গামা আর অর্থাৎ গামা রিয়েল বলা হয়। আপাত প্রসারণ গুণাঙ্ক কি, প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো তরলের প্রতি একক আয়তনে যে আপাত প্রসারণ ঘটে তাকে ওই তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক বলে। ইয়াকে গামা এ দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ গামা অ্যাপারেন্ট। তাহলে পাত্রের প্রসারণ গুণাঙ্ক গামা জি হলে গামার সমান লেখা যায় গামা এ প্লাস গামা জি। এবার আমরা আসি গ্যাসের তাপীয় প্রসারণ। তো গ্যাসকে যদি তাপ দেয়া হয় তার যেমন আয়তনের পরিবর্তন ঘটে সাথে সাথে চাপেরও পরিবর্তন ঘটে। তাহলে গ্যাসকে উত্তপ্ত করলে দুইভাবেই প্রসারিত করা যেতে পারে, চাপ প্লাস আয়তন। তাহলে দুরকমভাবে উত্তপ্ত করা যেতে পারে। একবার চাপ স্থির রেখে উষ্ণতার পরিবর্তন আয়তনের পরিবর্তন হবে, আবার আয়তন স্থির রেখে যদি উষ্ণতার পরিবর্তন হয় তাহলেও চাপের পরিবর্তন হবে। তাহলে যদি চাপ স্থির রেখে উত্তপ্ত করে
আয়তনের প্রসারণ ঘটানো হয় সেক্ষেত্রে যে বৃদ্ধিটা হবে সেক্ষেত্রে আমাদের আয়তন গুণাঙ্ক বা গামা পি হিসাবে লেখা হবে। আর আয়তন স্থির রেখে যদি চাপের বৃদ্ধি বা হ্রাস লক্ষ্য করা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের চাপ গুণাঙ্ক বা গামা ভি এই বিষয়টা লক্ষ্য করা যাবে। এবার আমরা জানবো যেটা আমাদের ইম্পর্টেন্ট আয়তন গুণাঙ্ক। এখানে যেহেতু গ্যাসের প্রসারণ হিসাবে বিভিন্ন বিষয় দেখছি তাই এখানে আয়তন গুণাঙ্কটাই আমরা দেখব, যেটা গামা পি। এটা সংজ্ঞা কি? চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সি থেকে 1 ডিগ্রি সি বৃদ্ধি করা হলে প্রতি একক আয়তনে যে প্রসারণ ঘটে তাকে ওই গ্যাসের আয়তন গুণাঙ্ক বলে। তাহলে গামা পি সমান ভিটি মাইনাস ভি জিরো বাই ভি জিরো টি। এখানে একটা জিনিস লক্ষ্য করার যে এখানে উষ্ণতার পরিবর্তন এই 0 ডিগ্রি সি থেকে 1 ডিগ্রি সি করা হয়েছে। তাই 0 ডিগ্রি সি থেকে 1 ডিগ্রি আগের দৈর্ঘ্য অর্থাৎ দৈর্ঘ্য পরিবর্তন বা তরলের ক্ষেত্রে কিন্তু 0 থেকে 1 ধরা হয়নি, যে কোনো উষ্ণতায় 1 ডিগ্রি বৃদ্ধি করা হয়েছে। তো এর কারণ হলো গ্যাসে কিন্তু এটা উল্লেখ করতেই হবে। এর কারণ কি? এর কারণ হলো প্রতি 1 ডিগ্রি সি বৃদ্ধিতে কিন্তু গ্যাসের ক্ষেত্রে 0 থেকে 1 যা হবে, আবার ধরো 49 ডিগ্রি সি থেকে 50 ডিগ্রি সি এই দু ক্ষেত্রেই কিন্তু সমান হবে না, বা 88 থেকে 89 প্রত্যেক ক্ষেত্রে বৃদ্ধিটা 1 ডিগ্রি, কিন্তু প্রতি ক্ষেত্রে এই মানটা কিন্তু সমান হবে না। এর জন্য আমাদের গ্যাসের প্রসারণের সময় আমাদেরকে কিন্তু এই উষ্ণতাটা 0 থেকে 1 ডিগ্রি এটা অবশ্যই উল্লেখ করতে হবে। চার্লসের সূত্র থেকে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান নির্ণয় করব। ধরে নিচ্ছি কোনো গ্যাসে 0 ডিগ্রি সি উষ্ণতায় আয়তন ছিল ভি জিরো এবং টি ডিগ্রি সি উষ্ণতায় আয়তন হয়েছে ভিটি। তাহলে চার্লসের সূত্রানুযায়ী আমরা কি লিখতে পারি? ভিটি সমান ভি জিরো ইন্টু 1 প্লাস টি বাই 273। আবার আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা অনুযায়ী কি লিখতে পারি? ভিটি সমান ভি জিরো ইন্টু 1 প্লাস গামা পি ইন্টু টি। তাহলে এই দুটো সমীকরণ যদি আমরা তুলনা করি তাহলে কি পাবো? যে গামা পি সমান 1 বাই 273 পার ডিগ্রি সি। জানি যে কোনো প্রসারণ গুণাঙ্কেরই একক হচ্ছে পার ডিগ্রি সি বা পার কেলভিন। তাহলে গামা পি সমান 1 বাই 273 পার ডিগ্রি সি, যেমন গামা ভি এর মানও কিন্তু একই হবে। তো প্রমাণ করা যায় গামা পি সমান গামা ভি। এবার নেক্সট টপিক, তাপের সঞ্চালন। তাপ কিভাবে এক জায়গা থেকে অপর জায়গায় সঞ্চালিত হয়? তাপ সঞ্চালনের 3টে পদ্ধতি আছে। 1 নম্বর পরিচলন, পরিবহন ও বিকিরণ। এই 3টি পদ্ধতির মধ্যে পরিবহন হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের অন্তর্ভুক্ত। তো তাপের পরিবহন হতে গেলে কি কি বিষয়ের প্রয়োজন সেটা আমাদের জানতে হবে। অবশ্যই তাপের পরিবহনের ক্ষেত্রে জড় মাধ্যমের প্রয়োজন, অর্থাৎ মাধ্যম থাকতেই হবে। সেকেন্ড কি? তাপ উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে সঞ্চালিত হয়, কিন্তু মাধ্যমের কণাগুলির কোনো স্থানচ্যুতি হয় না। তাহলে তাপ উষ্ণ অংশ থেকে শীতল অংশে যাবে, কিন্তু কণাগুলি একই জায়গায় স্থির থাকবে। এই পরিবহন পদ্ধতি কঠিন, তরল বা গ্যাসীয় 3টি পদার্থের মধ্যে দিয়েই হতে পারে। এই পদ্ধতিতে সঞ্চালিত তাপ মাধ্যমকে উত্তপ্ত করে। এবার একটা ইন্টারেস্টিং বিষয় দেখা যাক যে কোনো কঠিন বস্তুর মধ্য দিয়ে কিভাবে তাপ সঞ্চালিত হয়। ধরে নিচ্ছি একটা দণ্ড আছে, এই দিকটায় বার্নার দিয়ে উত্তপ্ত করা হচ্ছে, এই দিকটা অবশ্যই হবে শীতল প্রান্ত। এই দণ্ডটিকে আমরা কতকগুলি
তাপীয় স্তরে ভাগ করে নেব। এক্ষেত্রে ছবিতে দেখো এ বি সি তিনটে স্তরে ভাগ করে নিয়েছি। কি হবে, প্রথমে যখনই এখানে উত্তপ্ত করা হবে এই জায়গা থেকে তাপ শীতলতর প্রান্তে অগ্রসর হবে। তাহলে এক্ষেত্রে দেখো এর উষ্ণতা সব সময় কী হবে, বি এর থেকে বেশি, আবার বি এর উষ্ণতা সব সময় সি এর থেকে বেশি। তাহলে প্রথম প্রথম কি হবে, তাপ যখন সঞ্চালিত হবে তখন কিছুটা কি করবে, শোষণ করবে অর্থাৎ অ্যাবজর্পশান, বাকি অংশটা কি করবে, পরিবহন করবে অর্থাৎ ট্রান্সমিশন, এবং এই পাশ দিয়ে কিছু অংশ বিকিরণ করবে অর্থাৎ রেডিয়েশন। যদি আমরা এই রেডিয়েশন অর্থাৎ বিকিরণটাকে বন্ধ করতে পারি, তাহলে যদি কোনো একটা অন্তরক জ্যাকেট পরিয়ে দেওয়া হয় তাহলে বিকিরণটা বন্ধ করা যেতে পারে। তাহলে প্রথম প্রথম কিন্তু শোষণ করবে এবং পরিবহন করবে, নিয়ে আস্তে আস্তে শোষণ করতে করতে একটা এদের উষ্ণতাটা একটা ম্যাক্সিমাম জায়গায় পৌঁছে যাবে। তারপর কিছুক্ষণ পরে উষ্ণতা কিন্তু আর বৃদ্ধি পাবে না। তখন যে তাপটা দেওয়া হবে তার পুরোপুরি কি হবে, ট্রান্সমিশন বা পরিবহন হয়ে যাবে। তাহলে কোনো রকম শোষণ থাকবে না। তাহলে প্রথম প্রথম যে তাপের পরিবহন ঘটছে সেই সময়টাকে বলছি তাপীয় স্থির পূর্ব অবস্থা, এবং যখন এই শোষণ থেমে যাচ্ছে তখন সেইটাকে বলা হচ্ছে তাপীয় স্থিরাবস্থা। আমরা দেখব যে বিভিন্ন কঠিন বস্তুর তাপ পরিবহনের ক্ষমতা বিভিন্ন। তো বিজ্ঞানী জেন হজ একটি পরীক্ষা করেছিলেন, তোমরা সমস্ত স্ট্যান্ডার্ড টেক্সট বইয়ে এই পরীক্ষার বিষয়টি দেখতে পাবে। ভিডিওটি বড় হয়ে যাবে তাই আমরা ডিটেলসে বলছি না, পরীক্ষাটা শর্টে একটু বলে দিচ্ছি। যে একটা পাত্রের মধ্যে কিছু পরিমাণ জল নিয়ে পাত্রের প্রান্তে বিভিন্ন পদার্থের দণ্ড, একই সাইজের দণ্ড প্রবেশ করানো হয়েছে, এবং প্রত্যেকটি দণ্ডকে গলন্ত মোম দিয়ে একটা প্রলেপ দেওয়া হয়েছে। তো প্রলেপ দেওয়ার পরে আস্তে আস্তে এই জলটা গরম করলে কিছুক্ষণ পরে দেখা যাবে যে এই দণ্ডের বিভিন্ন দৈর্ঘ্য পর্যন্ত মোম গলেছে, অর্থাৎ প্রতিটা দণ্ডে মোম গলার পরিমাণ কিন্তু বিভিন্ন। তো এর থেকে প্রমাণ হয় যে প্রতিটি ধাতুর যে ধাতব দণ্ড এগুলির কিন্তু তাপ পরিবহন ক্ষমতা বিভিন্ন। যেমন রূপো, তামা এগুলো অনেক বেশি দৈর্ঘ্য পর্যন্ত মোমটা গলবে, সেক্ষেত্রে কাঁচ বা তোমার যদি অন্যান্য যে প্লাস্টিক এই জাতীয়গুলো হলে কম দৈর্ঘ্য পর্যন্ত গলবে। তো এবার যেটা জানবো ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস, যে কঠিনের মধ্যে তাপের পরিবহন কি কি বিষয়ের উপর নির্ভর করে। তাহলে কঠিনের মধ্যে তাপ পরিবহন পদ্ধতিতে এক স্থান থেকে অপর স্থানে যায়। তাহলে এই তাপীয় স্থিরাবস্থায় উষ্ণ পৃষ্ঠ থেকে শীতল পৃষ্ঠে যদি তাপের পরিবহনকে আমরা কিউ দিয়ে প্রকাশ করি, এখানে দেখো একটা আয়ত ঘন যার পৃষ্ঠতলের বাম পার্শ্বে মানে উষ্ণ পৃষ্ঠের উষ্ণতা যদি θ1 এবং শীতল পৃষ্ঠের উষ্ণতা যদি θ2 হয়, এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি a হয়, এবং এই দুটো পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ দৈর্ঘ্য যদি l হয়, তাহলে প্রতি সেকেন্ডে যদি কিউ তাপের পরিবহন হয়, তাহলে সেই তাপের পরিবহনটা ব্লকটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের অর্থাৎ এর সমানুপাতিক হয়। উষ্ণতর ও শীতল পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য অর্থাৎ θ1 - θ2 এর সমানুপাতিক হয়। দুই পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ ডি বা এল এর ব্যস্তানুপাতিক হয়। আর 4 নম্বর কি, তাপপ্রবাহের সময়ের সমানুপাতিক হয়। তাহলে 4টে জিনিসের উপর নির্ভর করছে। তাহলে এই 4টে জিনিসকে যদি আমরা একসাথে যৌগিক ভেদের সূত্রানুযায়ী লিখি, তাহলে লিখতে পারি যে এই কিউ সমানুপাতিক
এ ইন্টু θ1 মাইনাস θ2 ইন্টু টি বাই ডি বা এলও লেখা যায়। তাহলে এই সমানুপাতিককে সমান করতে গেলে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়, যার নাম হচ্ছে কে। এই কে কে কি বলা হয়? তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক। তাহলে এটা অবশ্যই কিন্তু বিভিন্ন বস্তুর ক্ষেত্রে বিভিন্ন। এবার আমরা এই কে এর সংজ্ঞা নির্ণয় করব। কিভাবে করব? দেখো, যদি এ সমান 1, θ1 মাইনাস θ2 সমান 1, টি সমান 1 এবং ডি সমান 1 হয়, তাহলে কিউ সমান কে হয়। অর্থাৎ দেখো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একক, দুই প্রান্তের উষ্ণতার পরিবর্তন বা পার্থক্য কি একক, তাপপ্রবাহের সময় একক, আর দৈর্ঘ্য একক যদি হয়, তাহলে সংজ্ঞাটা কি লেখা যাবে? তাহলে কিউ সমান সেক্ষেত্রে কে হবে। তাহলে একক বেধ, একক প্রস্থচ্ছেদ যুক্ত কোনো পদার্থ খণ্ডের দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার ব্যবধান একক হলে তাপীয় স্থিরাবস্থায়, আবার বলছি তাপীয় স্থিরাবস্থায়, এই কথাটা কিন্তু অবশ্যই লিখতে হবে। তাপীয় স্থিরাবস্থায় প্রতি সেকেন্ডে উষ্ণতর পৃষ্ঠ থেকে শীতলতর পৃষ্ঠে লম্বভাবে, এই লম্বভাবে কথাটা আন্ডারলাইন করা আছে, দেখো, যে তাপের পরিবহন হয় তাকে ওই পদার্থের তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক বলা হয়। তাহলে কে সমান কি লেখা যাচ্ছে? কিউ ইন্টু ডি বাই এ ইন্টু θ1 মাইনাস θ2 ইন্টু টি। এর একক কি হবে? এর সিজিএস একক হবে ক্যালোরি ইন্টু সেমি বাই সেমি স্কোয়ার ডিগ্রি সি সেকেন্ড। এটাকে যদি পুরোপুরি লেখা হয়, কি লেখা যাবে? ক্যালোরি সেমি ইনভার্স ডিগ্রি সি ইনভার্স সেকেন্ড ইনভার্স। আর এসআই একক হয়ে যাবে জুল পার মিটার কেলভিন ইনভার্স সেকেন্ড ইনভার্স। আবার জুল পার সেকেন্ডকে বলা হচ্ছে ওয়াট। তাহলে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। কে এর মাত্রা নির্ণয় করব। কে এর মাত্রা সমান কিউর মাত্রা ইন্টু বেদ ডি এর মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা, উষ্ণতার পরিবর্তনের মাত্রা, এটা হচ্ছে সময়ের মাত্রা। তাহলে সব মাত্রাগুলো যদি লেখা হয়, তাহলে কে এর মাত্রা হয়ে যাবে এম এল টি মাইনাস 3 থিটা মাইনাস 1। তো দেখা যায় যে মজার জিনিস, হিরে হচ্ছে তাপের সবচেয়ে নাকি সুপরিবাহী বস্তু, ওই জন্যই মনে হয় হিরে আংটিতে পরা হয়। কিন্তু ইহা আবার তড়িতের কুপরিবাহী। তাহলে তাপের সব থেকে বেশি সুপরিবাহী, কিন্তু তড়িতের কুপরিবাহী। ধাতুদের মধ্যে রূপার তাপ পরিবাহিতা কিন্তু সব থেকে বেশি। এবার আমরা ইন্টারেস্টিং জিনিস এবং ইম্পর্ট্যান্ট জিনিস পড়ব, যে তাপীয় রোধ এবং তড়িৎ রোধের সাদৃশ্যতার ধারণা। কি সাদৃশ্যতা আছে? কোনো পদার্থখণ্ডের মধ্য দিয়ে তাপ পরিবহনের হার আমরা কি জানি? কিউ বাই টি সমান কে এ θ1 মাইনাস θ2 বাই ডি। এটাকে যদি লেখা হয় θ1 মাইনাস θ2 বাই ডি বাই কে এ, এই θ1 মাইনাস θ2 এটাকে কি বলা হচ্ছে? দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য। ডিকে কি বলা হচ্ছে? দুই প্রান্তের ব্যবধান। কে হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক এবং এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ মাত্রা আই দিয়ে প্রকাশ করা হয়, সেটা হয়ে যাবে কিউ বাই টি সমান ভি1 মাইনাস ভি2 বাই আর, যেখানে কিউ হচ্ছে আধান, টি সময়, আর পরিবাহীর রোধ, এবং ভি1 মাইনাস ভি2 এটা হচ্ছে দুই প্রান্তের বিভব প্রভেদ। তাহলে এই দুটো সমীকরণ যদি তুলনা করি, তাহলে কি পাই? এক্ষেত্রে যেমন আটটা হয়ে গেল পরিবাহীর রোধ, এখানে কিন্তু ডি বাই কে এ হয়ে যাবে পরিবাহীর তাপীয় রোধ। তাই তাপীয় রোধের এসআই একক কি হবে? মিটার পার ওয়াট, মিটার ইনভার্স কেলভিন ইনভার্স মিটার স্কোয়ার। তাহলে এর থেকে
কি পাওয়া যাবে, জুল ইনভার্স সেকেন্ড কেলভিন, বা জুল পার সেকেন্ডকে আবার বলা হবে কেলভিন ওয়াট ইনভার্স। এর মাত্রাটা দেখো, তাহলে তাপীয় রোধের মাত্রা ডি এর মাত্রা বাই কে এর মাত্রা ইন্টু এর মাত্রা। তাহলে এই যদি মাত্রাগুলো লেখা হয় তাহলে এর মাত্রা এসে যাবে m-1 L-2 টি কিউ থিটা। থ্যাংক ইউ।